আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, আপনাদের মধ্যে যাদের ফার্স্ট চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার এবং 44th বিসিএস এবং 45th বিসিএস এর জন্য ভাইবার প্রস্তুতি নিচ্ছেন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারকে প্রথম পছন্দ দিয়ে, তাদের জন্য আমি আজকে কিছু এক্সক্লুসিভ সাজেশন আকারে কিছু প্রশ্ন প্রোভাইড করব। অর্থাৎ আপনাদের ভাইবা বোর্ডে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার প্রথম পছন্দ হলে কি জাতীয় প্রশ্ন করতে পারে, এটি সম্ভাব্য প্রশ্ন হিসাবে মূলত আমি বিবেচনা করব। তো প্রথমে আমি আপনাকে পড়তে বলবো যে সেটি হচ্ছে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি সম্পর্কে। এই মিনিস্ট্রি কবে এস্টাবলিশড হয়েছে, এই মিনিস্ট্রির কাজ কি, এই মিনিস্ট্রিতে বর্তমানে যিনি মাননীয় মিনিস্টার হিসেবে আছেন কে, প্রথম ফরেন মিনিস্টার কে ছিলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম ফরেন মিনিস্টার কে ছিলেন, বর্তমান ফরেন মিনিস্টার কে, ফরেন সেক্রেটারি কে, ফরেন মিনিস্ট্রির কাজটা কি, এটা সম্পর্কে একটা ডিটেল পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ক্ষেত্রে সাধারণত যে প্রশ্নটি করা হয় সেটা হচ্ছে ফরেন পলিসিটা কি, ডিপ্লোমেসি কি, ফরেন পলিসি এবং ডিপ্লোমেসির মধ্যে পার্থক্য কি, এরপরে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারকে কেন আপনি প্রথম পছন্দের তালিকায় রাখছেন, অর্থাৎ কেন আপনি এই ক্যাডারে আসতে চাচ্ছেন, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের হায়ারার্কিটা কি, এরপরে ক্যারিয়ার অ্যাম্বাসেডর, নন ক্যারিয়ার অ্যাম্বাসেডর বলতে কি বোঝায়, ডিপ্লোম্যাটিক ফাংশন, ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস, ডিপ্লোম্যাটিক প্রিভিলেজেসগুলো কী কী, সেই সাথে কিছু কনভেনশন যেমন ভিয়েনা কনভেনশন, জেনেভা কনভেনশন, জেনোসাইড কনভেনশন, তারপরে সিডো যেটি, তারপরে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কিছু ডিপ্লোম্যাটিক টার্মস আছে যেগুলো যেমন পার্সোনা নন গ্রাটা, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ডিপ্লোম্যাটিক ইলনেস, তারপরে হাই কমিশনের অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য, হাই কমিশন এবং অ্যাম্বাসির মধ্যে পার্থক্য, কনসুলেট, চার্জ দি অ্যাফেয়ার্স, অ্যাসাইলাম, তারপরে হচ্ছে বাংলাদেশের সাথে বিশ্বের যে দেশগুলোর চুক্তি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বাইলেটারাল চুক্তিগুলো হয়েছে সেগুলো মোটামুটি একটু ধারণা নেবেন। তারপর নানসিও কি, P5 বা বিগ 5 কি, কিছু পলিসি আছে যেমন সানশাইন পলিসি, লুকিস্ট পলিসি, তারপর সাউথ সাউথ কোঅপারেশন, কূটনৈতিক শিষ্টাচার, কূটনৈতিক নিষেধাজ্ঞা, রাষ্ট্রদূত অ্যাট লার্জ অর্থাৎ অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, এক্সট্রাডিশন, রিপার্টেশন, তারপরে একজন আইডিয়াল ডিপ্লোম্যাটের কী কী কোয়ালিটি থাকা দরকার, বাংলাদেশের ফরেন পলিসির মেইন প্রিন্সিপালসটা কী, তারপরে হচ্ছে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক কী, তারপরে ডিজুর ডিফ্যাক্টো রেকগনাইজেশন কী, তারপরে স্যাংশনস কী, এমবার্গো কী, ডক্ট্রিন কী, এগুলো মোটামুটি একটা ধারণা নেবেন আপনারা। এরপরে আরেকটা অংশ যদি আমি বলি, মূলত এগুলো আমার বিসিএস এর স্টুডেন্টদেরকে আমি পড়াই, ভাইবার স্টুডেন্টদেরকে সাজেশন আকারে। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে পররাষ্ট্রনীতিটা কি, পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এটি বাংলা এবং ইংলিশে আপনাকে প্রশ্ন করা হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভটা কি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যটা কি, বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কি, তারপরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে, বাংলাদেশ যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার সদস্য, বিশেষ করে যেমন ইউনাইটেড নেশনস, কমনওয়েলথ, NAM, OIC, ওয়ার্ল্ড ব্যাংক, সার্ক, বিমস্টেক, আসিয়ান, এগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, এরকম অন্যান্য সংস্থাগুলো সম্পর্কে একটু পড়বেন। বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই, আদৌ নেই, কিংবা বাণিজ্যের সম্পর্ক আদৌ নেই, যেমন আমরা জানি সেটি হচ্ছে স্টেট অফ ইসরায়েল। তারপরে কোন দেশের সাথে বাংলাদেশের শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক নেই, যেটি হচ্ছে তাইওয়ান। এরপরে জাতিসংঘের বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে MDGs, SDGs। তারপরে আপনি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার চাকরি পেলে, এটা একটা অ্যানালাইটিক্যাল প্রশ্ন, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার চাকরি পেলে আপনি কিভাবে এই ক্যাডারের ভ্যালু অ্যাড করবেন, বাংলাদেশকে কিভাবে বিশ্বে রিপ্রেজেন্ট করবেন, বাংলাদেশের পজিটিভ দিকগুলো বিশ্বে কিভাবে তুলে ধরবেন, কোন দিকগুলো তুলে ধরবেন, অর্থনৈতিক উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা রাখবেন, দেশের ইনভেস্টমেন্ট বৃদ্ধিতে কী রোল প্লে করবেন, দেশের শ্রমবাজার সম্প্রসারণে কী ভূমিকা রাখবেন, দেশের ভাবমূর্তির উন্নয়নে কী ভূমিকা রাখবেন, ইনফ্যাক্ট সরকার ইতিবাচক দিকগুলো আপনি কিভাবে তুলে ধরবেন, বাংলাদেশের পর্যটনের আকর্ষণে কী কী বিষয়গুলোকে বিশ্বে আপনি তুলে ধরবেন, এরকমভাবে আপনাকে প্রশ্ন করা হতে পারে। তারপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে আমাদের লিবারেশন ওয়ার সম্পর্কে, লিবারেশন ওয়ারের সময় বিভিন্ন দেশের কারা প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এটা আপনাকে প্রশ্ন করা হতে পারে। সাম্প্রতিক সময়ের বেশ কিছু মিলিটারি অ্যালায়েন্স সম্পর্কে, লাইক ন্যাটো, ওয়াকাস, কোয়াড, আনজোস,
এগুলো নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। জিও পলিটিক্যাল কিছু টার্ম আছে, যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, IPS, তারপরে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এগুলো নিয়ে জিজ্ঞাসা করতে পারি। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের টাইটেল, এটা ভাইবা বোর্ডে প্রায় জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে USA, UK, ইন্ডিয়া, এই সমস্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের টাইটেল। তারপরে বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি, বিশেষ করে আমেরিকা, চায়না, ইন্ডিয়া, রাশিয়া, হ্যাঁ, এই সমস্ত দেশের ফরেন পলিসি, এগুলো আপনাদেরকে মোটামুটি একটু ধারণা নিতে হবে। জিওপলিটিক্স সম্পর্কে বাংলাদেশের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা কি, তারপর বাংলাদেশের এই যে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সকে কাজে লাগিয়ে বাংলাদেশ কিভাবে আরও বেশি ডেভেলপ করতে পারে, এগুলো নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে বিভিন্ন আলোচিত যে ক্রাইসিসগুলো আছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপরে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যেটি হচ্ছে, তারপর রোহিঙ্গা ক্রাইসিস, ফিলিস্তিন সংকট, তারপরে সাম্প্রতিক সময়ে আরেকটি সংকট যেটিকে বলে খালিস্তান ক্রাইসিস, হ্যাঁ, খালিস্তান ক্রাইসিস, এটি জিজ্ঞাসা করতে পারে। তারপরে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি কর্তৃক বা প্রধানমন্ত্রী কর্তৃক বা সরকার প্রধান কর্তৃক বিভিন্ন নীতি এবং পলিসি, যেমন ওয়ান চায়না পলিসি কি, ডমিনো থিওরি কি, ইন্ডিয়ান ডকট্রিন কি, এটা গত 43rd BCS আমার এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে ভাইবা বোর্ডে। তারপরে টু স্টেটস থিওরিটা কি, হ্যাঁ, টু নেশনস থিওরিটা কি, ব্ল্যাক লাইভস ম্যাটার, তারপরে ক্লাস অফ সিভিলাইজেশন, এরকমভাবে কিছু টার্ম আছে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কি সুপারিশ করবেন, বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে কি ভূমিকা রাখবেন, এগুলো আপনাকে একেবারে মৌলিক প্রশ্ন, যেটা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ক্ষেত্রে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি, তারপরে কিছু প্রশ্ন আছে, যেমন হোয়াট ইজ ট্রিটি, তারপরে হচ্ছে কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, MOU, কনভেনশন, এটা জিজ্ঞাসা করতে পারে। হোয়াট ইজ ব্লু ইকোনমি, এরপরে জিজ্ঞাসা করতে পারে যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে, মনে করো যে আমরা ফরেন ডেলিগেট বা আমরা ফরেন ইনভেস্টর, আমাদেরকে কনভিন্স করো আমরা কেন তোমাদের দেশে ইনভেস্টমেন্ট করবো, এই জাতীয় একটা প্রশ্ন করতে পারে। তারপর তোমাকে যদি আমরা ইউকেতে পাঠাই, কিংবা জাপানে পাঠাই, কিংবা অস্ট্রেলিয়াতে পাঠাই, কার কাছে তুমি লেটার অফ ক্রেডেন্স সাবমিট করবা, এগুলো জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে আরও কিছু বিষয় আছে, যেমন ব্রিক্স সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। এই মুহূর্তে যেগুলো আলোচিত বিষয় সেগুলো জিজ্ঞাসা করতে পারে। এগুলো হচ্ছে পররাষ্ট্র ক্যাডার একেবারে মৌলিক প্রশ্ন। আমি সংক্ষেপে আপনাদেরকে এগুলো পড়তে বলছি, যাদের ফার্স্ট চয়েস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। এছাড়াও কিছু আছে ক্রিটিক্যাল বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন, যেমন বাংলাদেশের ফরেন পলিসির চ্যালেঞ্জগুলো কী কী, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। কিংবা বাংলাদেশের ফরেন পলিসির মূল চ্যালেঞ্জটা কী, বাংলাদেশের পররাষ্ট্রনীতির চালিকা শক্তিটা কী, মুক্তিযুদ্ধকালীন সরকারের পররাষ্ট্রনীতির বিশেষ দিক কী ছিল, বা মুক্তিযুদ্ধকালীন সরকারের কূটনীতির বিশেষ দিকটা কী ছিল, বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতিটা কী ছিল, বঙ্গবন্ধু কেন এই পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে যে আপনাকে যদি আমরা মিডল ইস্টে ডিপ্লয় করি অ্যাজ এ অ্যাম্বাসেডর অর হাই কমিশনার, ইন দ্যাট কেস আপনি দেশের ইকোনমিক ডিপ্লোমেসিতে কী রোল প্লে করবেন। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে বর্তমান সময়ে বিশ্বব্যাপী যে কূটনৈতিক চ্যালেঞ্জগুলো বিভিন্ন দেশকে গ্রহণ করতে হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রধান কূটনৈতিক চ্যালেঞ্জ কোনটি, এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমি সাজেশন করেছি এবারে BCS এর জন্য। আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে এটি কি যথেষ্ট কিনা, বা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনে আমরা এখন পর্যন্ত সফল হতে পারিনি, এটি কি আমাদের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার, নাকি একটি ইন্টারন্যাশনাল পলিটিক্সের কোনো একটি ইম্প্যাক্ট, কিংবা আমাদের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সের কারণে এটি হচ্ছে না, বা কোনো গ্লোবাল যে শক্তিগুলো আছে বা রিজনাল শক্তিগুলো আছে তাদের কারণে এটি হচ্ছে না, এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে হচ্ছে আপনি কি মনে করেন যে সাম্প্রতিক সময় ইন্ডিয়া বয়কট যে মুভমেন্ট হচ্ছে এটিকে আপনি সমর্থন করেন কিনা, বা এটা কতটা বাস্তবসম্মত, এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে বাংলাদেশের বর্তমান যে ফরেন পলিসি, এই ফরেন পলিসি বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ঠিক আছে কিনা, এটা কোনো পরিবর্তন দরকার কিনা, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। একজন আইডিয়াল ডিপ্লোম্যাটের কী কোয়ালিটিসগুলো থাকা দরকার, তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে এই প্রশ্নগুলো। হ্যাঁ, তো আমি সংক্ষেপে, এছাড়াও বেশ কিছু সাম্প্রতিক ইস্যু আছে, যে সাম্প্রতিক ইস্যুগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা নিতে হবে। এই বিষয়গুলো আমি যদি আপনাকে সাজেশন আকারে বলি, আপনারা যারা ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার ফার্স্ট চয়েস হিসাবে রেখেছেন, সাধারণত এই প্রশ্নগুলো আপনাকে ভাইবা বোর্ডে করার সুযোগ থাকতে পারে, সেটি ইংরেজিতে কিংবা বাংলাতে। এই প্রশ্নগুলো মূলত আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমি ক্লাসে সাজেশন আকারে পড়াই এবং তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করি। তো আপনার যারা ভাইবা ক্যান্ডিডেট, বিশেষ করে 44th এবং 45th BCS এর জন্য, পররাষ্ট্র ক্যারিয়ারের জন্য, তারা এই বিষয়গুলো পড়বেন। আশা করি এখান থেকে আপনারা হয়তো কমন পাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।